সবাইকে স্বাগত জানাচ্ছি প্র্যাকটিক্যাল অ্যাকশনের বিশেষ আয়োজন পডকাস্ট সিরিজ টেকসই স্যানিটেশন এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায়। আমি সামিয়া আনোয়ার রাফা আপনাদের সাথে আছি, কাজ করছি ওয়াটার এইড বাংলাদেশের টেকনিক্যাল টিমে। এই পডকাস্ট সিরিজে আমরা যেটা চেষ্টা করছি, ফিকাল স্লাজ ট্রিটমেন্ট বা পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যেই সংস্থাগুলো কাজ করে বা বাংলাদেশের এফএসএম নেটওয়ার্কের সাথে যেই সংগঠনগুলো যুক্ত তাদের ব্যক্তিবর্গকে আপনাদের সামনে নিয়ে আসা এবং ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট নিয়ে আমাদের বর্তমানে যতটুকু আমরা যাত্রা করেছি এবং সামনের দিকে আমরা আরও যতটুকু আগাবো সেই নিয়ে কথা বলার জন্য। তো আমাদের আজকের পর্বের টাইটেল হলো আমরা কথা বলবো ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান বা পয়ঃবর্জ্য শোধনাগারে পরিচালনা করতে বাংলাদেশে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হচ্ছি এবং সেই চ্যালেঞ্জ থেকে বের হয়ে আসতে আমাদের কি কি কাজ করতে হবে সেই নিয়ে। আমাদের সাথে আজকে আছেন ফরিদুজ্জামান স্বপন ভাই, কাজ করছেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি ভাইয়া। আমি যতদূর জানি আপনি একজন আরবান প্ল্যানার এবং দীর্ঘ অনেক দিন ধরে এই সেক্টরে কাজ করছেন। এই সেক্টরে কাজ করার পিছনে আপনার যে গল্পটা বা আপনার যাত্রাটা আমাদেরকে যদি একটু বলেন এবং আপনার কাছে কেন মনে হয় যে বাংলাদেশে এফএসএম বা ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা কেন গুরুত্বপূর্ণ? ওকে, থ্যাংক ইউ। আসলে প্র্যাকটিক্যাল অ্যাকশনের মাধ্যমে আমরা এই এফএসএম সেক্টরে যাত্রা শুরু করি 2008 সালে এবং ফরিদপুর পৌরসভাতে। প্রাথমিকভাবে আমাদের যে প্রোগ্রামটা ছিল যে এটা ট্রিটমেন্ট টেকনোলজি নিয়ে এবং এটা ফিল্টারিং এর মাধ্যমে এটা ফিকাল স্লাজ কীভাবে ট্রিটেড করা যায় সেটার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। বাট আনফর্চুনেটলি প্রথম ট্রায়ালটায় আসলে ব্যর্থতা পর্যবসিত হয় এবং পরবর্তীতে এই ব্যর্থতাকে ধরেই আমরা এগিয়ে যাই এবং 2013-14 সালে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ব্যুরো হ্যাপার্ড নামে একটা ব্রিটিশ সংস্থা এবং ওয়াটার এইডের অর্থায়নে আমরা আরেকটা ডেমনস্ট্রেশনের কাজ শুরু করি। সেটা ফরিদপুরের কোমরপুর নামে একটা জায়গায় 1 টন ক্যাপাসিটির একটা ছোট্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয় এবং সেখান থেকে আমাদের যে লার্নিংটা হয় সেটা বলবো পজিটিভ লার্নিং, অর্থাৎ প্রথমবারের ব্যর্থতা থেকে আমরা কিছুটা সফল হই এবং এর পরবর্তীতে আমাদের স্কোপ আসে যে বিএমজিএফ এর মাধ্যমে একটা বড় প্রকল্প ডিজাইন করা এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের নিজস্ব অর্থায়নে 24 কিউবিক মিটার ক্যাপাসিটির একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা ফরিদপুরে তৈরি করি এবং 2016 সাল নাগাদ 2016 সাল সেপ্টেম্বর থেকে আসলে ট্রিটমেন্ট প্ল্যান্ট অপারেশনে যায় এবং এখনও পর্যন্ত ট্রিটমেন্ট প্ল্যান্ট ভালোভাবে চলছে এবং এইটার টেকনোলজি হচ্ছে প্ল্যান্টেড এবং আনপ্ল্যান্টেড অর্থাৎ ড্রাইং বেড টেকনোলজি এবং সেই টেকনোলজির মাধ্যমে আমরা এই যাত্রা 2008 থেকে শুরু করে এখনও পর্যন্ত চলমান আছে। আর আপনার কেন মনে হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা অনেক গুরুত্বপূর্ণ, ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ? এইটা যদি না হতো, ফিকাল স্লাজ যদি ট্রিটেড না হতো তাহলে এটা ইউজুয়ালি আমাদের সুয়ারেজ সিস্টেমের মাধ্যমে নদী নালা খালবিল এটার সাথে অথবা এগ্রিকালচার ল্যান্ডে চলে যেত এবং এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হতো। এবং এর সাথে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে 330টা পৌরসভা এবং 12টা সিটি কর্পোরেশন আছে এবং এই শহর কেন্দ্রিক জনসংখ্যা যদি চিন্তা করেন সেটার নাম্বারটা আসলে হিউজ। সো এই যে আপনার এটাও জানেন যে প্রতি মিলিগ্রাম পয়ঃবর্জ্যে আসলে কোটি কোটি আপনার জীবাণু থাকে। তো সেই জীবাণুকে যদি আপনি ট্রিটেড ছাড়া আপনি নেচারে ছেড়ে দেন তাহলে এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এর সাথে একটা বড় নাম্বার আমি স্পেসিফিক বলতে পারছি না, বাট কয়েক লক্ষ মানুষ আসলে এর সাথে জড়িত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে। তো তাদের স্বাস্থ্য ঝুঁকি এখানে থেকে যায় এবং ওভারঅল যদি সিটি এর মানুষ কনসিডার করেন তাহলে কয়েক কোটি মানুষ আসলে এটা যদি প্রপারলি ট্রিটেড না হয়, প্রপারলি ম্যানেজ না হয় তাহলে কিন্তু তারা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। একজন মানুষ গড়ে দিনে 6 থেকে 8 বার টয়লেট ব্যবহার করে, অর্থাৎ বছরে আসলে এটা অনেক স্লাজের অ্যাকুমুলেশন। এইটা যদি প্রপারলি আমরা ট্রিট না করতে পারি বা ম্যানেজ না করতে পারি কোনো না কোনোভাবে এটা আসলে পরিবেশে চলে যায় এবং পরিবেশে চলে যাওয়া অর্থাৎ এটা এনভায়রনমেন্টকে যেমনভাবে ইম্প্যাক্ট করছে একই সাথে পাবলিক হেলথের জন্য অনেক বড় একটা কনসার্ন হয়ে দাঁড়ায়। এফএসএম নিয়ে যখন আমরা কথা বলি তখন আসলে অনেক রকমের চ্যালেঞ্জের কথা আসে। বাংলাদেশে এখন এফএসটিপি আছে, অনেকগুলো এফএসটিপি আছে, কিন্তু দেখা যায় তার মধ্যে সবগুলো আসলে প্রপারলি ফাংশন করছে না। কিছু হয়তো করছে, কিছু করছে না। এর পিছিয়ে আসলে অনেকগুলো কারণই রয়েছে। আপনি যদি আমাদেরকে একটু কারণ নিয়ে বলেন এবং আপনার কাজের এক্সাম্পলস থেকে বলেন যে কী কী ধরনের সমস্যা আসলে এফএসটিপি অপারেশনে আমরা ফেস করি।
ওকে, আপনি যেটা বললেন যে অনেকগুলা এফএসটিপি আছে, আসলে অ্যাজ অফ টুডে এবং যে আপডেটেড ইনফরমেশন ফ্রম ডিপিএইচই আমাদের কাছে আছে, সেটা হচ্ছে 61টা মতো এফএসটিপি আসলে বাংলাদেশে আছে। তার মধ্যে অ্যারাউন্ড 50% অপারেশনাল আছে, যদিও এটার এফিসিয়েন্সি কত সেটা নিয়ে কোশ্চেন আছে। হয়তো 24 কিউবিক ক্যাপাসিটি আছে, এটার 50% আসলে ইউজ হচ্ছে। তো সেগুলাও যদি আমি ফুল অপারেশন ধরেই চিন্তা করি, তাহলে 50% অপারেশনালাইজ আছে এবং 22% এটা আসলে ফাংশনই করে নাই। এটা তৈরি করার পর থেকে এখনও নট এ সিঙ্গেল টাইম আসলে এখানে ডাম্পিং হয়েছে। এবং যদিও ইউজিপ 2 এবং ইউজিপ 3-র মাধ্যমে অনেক এফএসটিপি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং সেটা বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে হতে পারে, ল্যান্ড স্কারসিটির কারণে হতে পারে, সেইটা আন্ডার কনস্ট্রাকশন আছে বাকি 38%। সো এখানে মূলত চ্যালেঞ্জ হচ্ছে যে এফএসটিপি অপারেশনের ক্ষেত্রে যে দক্ষ আসলে জনশক্তির অভাব। এখানে স্কিল ম্যান পাওয়ারটা যদি না থাকে, আপনার এইটা তো একটু টেকনোলজিক্যাল ইস্যু আসলে থেকেই যায়। তো সেখানে যদি দক্ষ জনবল না থাকে, তাহলে এটা প্রপারলি ট্রিটেড না করলে আমাদের যে মূল উদ্দেশ্য এফএসটিপি করা, সেটা কিন্তু বিঘ্নিত হয়। এছাড়াও যে সকল স্যানিটেশন ওয়ার্কার এই কাজের সাথে যুক্ত, তাদের প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা আসলে আমরা করতে পারি না। আমি যদি বলি যে এডিবি ফান্ডে বা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডের মাধ্যমে যে এলজিইডির থ্রু দিয়ে যে ফান্ডগুলো এসেছে, অথবা আরও ডোনার এজেন্সির মাধ্যমে কিন্তু অনেকগুলো এফএসটিপি এর মধ্যে হয়েছে 61টার মধ্যে। তো সেখানে মূলত পৌরসভা বলি বা ডোনার এজেন্সির বলি, একটা বড় অংশ বা বড় চিন্তা থাকে যে এফএসটিপি কনস্ট্রাকশন করা, কিন্তু এইটা যে প্রপারলি মেনটেন করা, এইটার অপারেশন মেনটেন্যান্সটা কী হবে বা এটার সাথে জনগণকে কীভাবে সম্পৃক্ত করতে হবে, সেই জায়গাতে আসলে গ্যাপ থেকে যায়, এবং সেইটা নিয়ে আসলে আমরা কম চিন্তা করেছি। এটা একটা বড় সমস্যা থেকে গেছে। আর একটা হচ্ছে যে এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিচালনা করার জন্য পৌরসভা আসলে একা লায়াবল হওয়াটা তাদের জন্য ডিফিকাল্ট, কারণ আপনি জানেন পৌরসভা লেভেলে 100টার উপরে সেবা তাদেরকে দিতে হয়। তো এই সেবার মধ্যে এফএসটিপিকে স্পেসিফিকভাবে এত নজরদারি করাটা আসলে তাদের জন্য কঠিন হয়ে যায়। তার জন্য তাদেরকে প্রাইভেট সেক্টর অথবা ট্রিটমেন্ট প্ল্যান্ট অপারেটর নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে, এবং এই ট্রিটমেন্ট প্ল্যান্ট অপারেটরের সাথে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এগিয়ে যেতে হয়, এবং এইটার মধ্যে আসলে বোথ পার্টির আসলে উইন উইন সিচুয়েশনে থাকতে হয়। যদি এই এগ্রিমেন্টটা সঠিকভাবে না হয় এবং প্রত্যেকের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিটা ঠিকমতো পালন না করে, তাহলে আসলে এটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় এই অপারেশন মেনটেন্যান্স এবং ট্রিটমেন্ট প্ল্যান পরিচালনার ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে যে আপনার একটা বিজনেস মডেল থাকা চাই, একটা ভায়াবল এবং রিয়েলিস্টিক বিজনেস মডেল। এই বিজনেস মডেলটা যদি না থাকে, তাহলে এইটাকে সাবসিডাইজড ওয়েতে আসলে চলতে হবে। তো এই সাবসিডাইজড ওয়ে থেকে বের হওয়ার জন্য একটা প্রপার এবং রিয়েলিস্টিক বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, যেটা আসলে এখন গ্যাপ আছে। আর এছাড়াও এই সেক্টরের সাথে আসলে প্রপার কোঅর্ডিনেশন দরকার মিউনিসিপ্যালিটির সাথে। এখানে ডিস্ট্রিক্ট অফিস হতে পারে, এখানে এলজিডি, ডিপিএইচই এবং ইভেন সিটিজেনদেরকে আসলে একত্রে কাজ করতে হবে, ইনভলভ করতে হবে। হ্যাঁ, একত্রে কাজ না করলে আসলে সফলতা আসবে না। ইভেন আপনি যদি ভাবেন যে 30% আসলে পপুলেশন একটা সিটিতে অন অ্যান এভারেজ পোর কমিউনিটি থাকে, তো সেই পোর কমিউনিটিকেও যদি আপনি ইনভলভ না করেন, তাদেরকে এই সেবাটা তাদের প্রান্ত পর্যন্তও যদি পৌঁছে না দেন, তাহলে এটার যে সুফলতা সেটা পাবেন না। এবং এই ক্ষেত্রেও দেখা যায় যে কনসিডার না করার কারণে প্রপার যে বেনিফিটটা পাওয়া দরকার সেটা আমরা পাচ্ছি না। এটা একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া এফএসটিপির সাথে স্যানিটেশন ওয়ার্কারদের যোগসূত্র আছে, যেহেতু কালেকশন পার্টটা তাদের মাধ্যমে হয়ে থাকে। তো সেখানে কালেকশন করার পরে এটা প্রপারলি ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে কি না, সেইটার জন্য যে মনিটরিং মেকানিজম থাকা দরকার, সেই মেকানিজমটা কিন্তু এখনও পর্যন্ত খুব ভালোভাবে বলবো না যে এখানে এস্টাবলিশ হয়েছে। আর আরেকটা বিষয় চ্যালেঞ্জ হিসাবে মনে হয় যে আমরা যেহেতু এফএসটিপিতে বলছি যে ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু কতটা প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে সেটার জন্য যে এটাকে আইডেন্টিফাই করার জন্য যে মেকানিজম থাকা দরকার, অর্থাৎ অ্যাটলিস্ট একটা ল্যাব থাকা দরকার। সেই ল্যাব কিন্তু বেশিরভাগ যে ট্রিটমেন্ট প্ল্যানগুলো হয়েছে নাই।
এবং না থাকার ফলে কি হচ্ছে যে যে সকল প্যারামিটারগুলো চেক করা দরকার, বিশেষ করে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, নাইট্রেট, ফসফেট, টিএস, টোটাল সলিডস, যে সকল প্যারামিটার থাকা দরকার সেগুলোকে টেস্ট না করে দেখা যাচ্ছে আমরা নেচারে এই ওয়াটারটা ডিসচার্জ করছি। এবং এটা না থাকাও একটা চ্যালেঞ্জ, ফলে আমি স্বাস্থ্যগত ঝুঁকি থেকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি না। আপনি যে কথাগুলো বলছিলেন অনেকবার চলে এসেছে কথার মধ্যে যে গ্যাপ আছে, সেই গ্যাপগুলো আসলে অনেক ক্ষেত্রে আছে, ল্যাব ফ্যাসিলিটির ক্ষেত্রে আছে, কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আছে। এই গ্যাপগুলোর কারণেই হয়তো আমরা এখনও পর্যন্ত স্যানিটেশন সেক্টরে সেফলি ম্যানেজ স্যানিটেশন সার্ভিসেস অ্যাচিভ করতে পেরেছি 39% মাত্র, এবং আমাদের আসলে আরও অনেক দূর যেতে হবে। এই গ্যাপের পাশাপাশি অনেক সময় দেখা যায় যেহেতু আপনি ওতপ্রোতভাবে ফিকাল স্লাশ ট্রিটমেন্ট প্ল্যান্টের সাথে জড়িত আছেন বা কাজ করছেন, ডিজাইন এবং সেই ডিজাইনের ইমপ্লিমেন্টেশনও আপনার আসলে সামনাসামনি দেখা হয়। সো ওই ডিজাইনের কি কোনো গ্যাপ এখানে রোল প্লে করে কিনা? আপনি যে ডিজাইনের বিষয়টা আনলেন এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে যখন বিল্ডিং প্ল্যান পাস করানোর জন্য সেপটিক ট্যাঙ্ক সহ পুরো ডিজাইনটা দেওয়া হয়, তখন অ্যাপ্রুভাল হয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এই অ্যাপ্রুভ ডিজাইন অনুযায়ী আসলে এটা তৈরি করা হচ্ছে না। আর এখানে একটা বড় গ্যাপ হচ্ছে, একবার পৌরসভা থেকে বা সিটি কর্পোরেশন থেকে প্ল্যান পাস হয়ে আসার পরে এটাকে মনিটরিং করার সময়, অর্থাৎ যখন কনস্ট্রাকশন হচ্ছে তখন কিন্তু পৌরসভা বা সিটি কর্পোরেশনের পর্যাপ্ত জনবলের অভাবে তারা কিন্তু এটা ফার্দার মনিটর করতে পারে না। এবং যেটা দেখা যাচ্ছে যে তারা বিল্ডিং ওনার নিজের মতো করে সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করছে, এবং এখানে ইভেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওখানে অ্যাক্সেস করার মতো আসলে যখন পিট এমটিং করার দরকার পড়ে সেই অ্যাক্সেসটাও পিট এমটিআররা পৌঁছাতে পারছে না। এবং এর ফলে আসলে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কানেকশনটা আসলে তারা সুয়ারেজ যে লাইনটা থাকে সেই লাইনের সাথে দিয়ে দিচ্ছে। স্লাজটা আসলে আমরা যতই এফএসটিপি তৈরি করি, এফএসটিপিতে যদি স্লাজ না আসে যেটা আমরা ট্রিট করব, সেটা আসলে তখন সেই এফএসটিপিটা এমনিতেই ফাংশন করবে না কোনোভাবে। তো আমার কাছে মনে হয় এফএসটিপিতে স্লাজ আসছে কিনা এটার পিছে অনেক বড় দুইটা পার্ট হচ্ছে, সেটা কিভাবে কালেক্ট করা হচ্ছে এবং সেই কালেকশনের পর সেটাকে কিভাবে ট্রান্সফার করা হচ্ছে। ধরুন আমি যদি বলি প্রতিটা কনটেক্সট ভিত্তিক এলাকায় কিন্তু রাস্তা ভিন্ন। আমি যখন একটা ভ্যাকুট্যাগ বা যেই পরিবহন ব্যবস্থা দিয়ে আমি ওটাকে ট্রান্সফার করার কথা চিন্তা করছি, একটা রাস্তার জন্য সেটা সুইটেবল হলে কিছু জায়গায় সরু অলিগলি হয়ে যাচ্ছে, আমি হয়তো রিচ করতে পারছি না। তখন আমাদের কনস্ট্যান্ট আসলে মডিফিকেশনের দরকার হয়, টেকনোলজিক্যালি বা ইনোভেশনের দিক দিয়ে আমরা তখন কাজ করি যে কীভাবে আমি সেই ভ্যাকুট্যাগটাকে রিথিঙ্ক করতে পারি, আর একটু ছোটো করতে পারি, আর একটু ইজিলি অ্যাক্সেসিবল করতে পারি, যাতে সেটা মানুষের বাড়ি পর্যন্ত বা সেপটিক ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছাতে পারে। এরকম দিক দিয়ে আসলে এই সেক্টরে বেশ কিছু ইনোভেশন হয়েছে বা সামনে আরও হবে। তো আপনার দিক থেকে যদি আপনি দুই একটা আমাদের সাথে শেয়ার করেন ফর এভরিওয়ান টু নো। ওকে, এটার একটা বড় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথাই বলি যে বেশিরভাগ সিটিতেই আসলে দেখা যায় যে 50 থেকে 60% রোডে আসলে অ্যাক্সেস করা যায় বর্তমানে যে ভ্যাকুয়াম ট্রাক আছে সেটার মাধ্যমে, কিন্তু 40 to 50% আসলে অ্যাক্সেসই করা যায় না, কারণ ন্যারো রোড থাকার কারণে। তো এ পর্যন্ত আসলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হোক এবং গভর্নমেন্টের যে সকল প্রকল্প আসে সেটার মাধ্যমে ভ্যাকুট্যাগ প্রদান করা হয়েছে, কিন্তু এটা আসলে কাস্টমাইজেশন দরকার। কারণ ন্যারো রোডের ক্ষেত্রে যদি আমি ভ্যাকুট্যাগ নিয়ে যেতে না পারি তাহলে কালেকশনটা আসলে করব কীভাবে। তো তার জন্যই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং ন্যাশনাল এনজিওর মাধ্যমে আসলে কিছু ইনোভেশন এসেছে, যার মাধ্যমে আসলে ন্যারো রোডেও অ্যাক্সেস করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে 3 হুইলার স্লাস ক্যারিং ভ্যান আমরা তৈরি করেছি, এবং এটার জন্য কালেকশনের বিশেষ করে পিট এমটিংয়ের জন্য আমরা গালফার, ম্যানুয়াল গালফার এবং মোটরাইজড গালফার, এই দুই ধরনের টেকনোলজি আমরা তৈরি করেছি। এবং পাশাপাশি সবচেয়ে ইফেক্টিভ যে পাম্পটা আমরা তৈরি করেছি হাই ক্যাপসাকার পাম্প এবং মডিফাইড সাবমার্জেবল পাম্প। তো এইটার মাধ্যমে যেটা বলছিলাম যে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে হাই ক্যাপসাকার পাম্প, সেটার মাধ্যমে প্রতি মিনিটে 300 লিটার ফেকাল স্লাস সেপটিক ট্যাঙ্ক বা পিট থেকে কালেকশন করা সম্ভব, এবং একটা 2000 লিটারের গাড়িতে আসলে 6 থেকে 7 মিনিটের মধ্যে এটা ফিল করা সম্ভব, এবং ইমিডিয়েট এটা উইদিন 10 মিনিটসের মধ্যে ফেকাল স্লাস যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের আছে সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে ডাম্প করা সম্ভব। এবং কালেকশন পয়েন্টে গিয়ে অনেক সময় টেকনোলজির দরকার হয়, দেখা যায় অনেক দিন ধরে স্লাজ অ্যাকুমুলেট হতে হতে
তখন সেটা কালেক্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রেও ইনোভেশনের কথা আছে, বা আপনার সাথে আমার যখন পূর্বে আলোচনা হচ্ছিল আপনি বলছিলেন। ওকে, এখানে আসলে ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টেও আপনার কিছু প্রযুক্তিগত বিষয় আসলে এসছে। জন্য আমি বলেছিলাম যে এখানে আসলে দুই ধরনের টেকনোলজি কাজ করে, যেখানে আসলে আনপ্লান্টেড ড্রাইং বেড এবং প্লান্টেড ড্রাইং বেড। প্লান্টেড ড্রাইং বেডে আমাদের 1 বছর, যদিও এটা টেকনোলজি টু টেকনোলজি ডিফার করে, ডিজাইন অনুযায়ী ডিফার করে। ফরিদপুরের কেসের ক্ষেত্রে যদি বলি যে 1 বছর প্লান্টেড বেডে আপনি ডাম্প করবেন ফেকাল স্লাজ, এবং 1 বছর এটাকে রেস্টে রাখতে হবে, এবং 3য় বছরের যে আপনি এটাকে উঠাইতে পারবেন, কালেক্ট করতে পারবেন এবং এটা দিয়ে কম্পোস্ট করতে পারবেন। তো সাস্টেনেবিলিটির কেস চিন্তা করে আসলে আনপ্লান্টেড ড্রাইং বেড তৈরি করা হয়েছে 16টা, এবং প্রতিদিন একটা আনপ্লান্টেড ড্রাইং বেডেই এটা ডাম্প হবে, এবং 16তম দিনে প্রথম বেড থেকেই ড্রাইড যে স্লাজটা সেটা কালেক্ট হবে। এবং এটা কালেক্ট করার পরে কিছু টেকনোলজি আমরা তৈরি করেছি, বিশেষ করে স্লাজ ড্রায়ার মেশিন, এবং স্লাজকে ড্রাই ক্র্যাশ করার পরে এটাকে আবার স্ক্রিনিং করতে হবে, এবং এটা কিচেন ওয়েস্ট যেটা আছে ডোর টু ডোর ওয়েস্ট কালেকশনের মাধ্যমে যে কিচেন ওয়েস্টটা আসে, এটাকে সেপারেশন করে অর্গানিকটাকে ফেকাল স্লাজের সাথে 1:3 অনুপাতে মিক্স করে আমরা কম্পোস্ট সার তৈরি করছি। আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছিল, যে আমরা টেকনোলজির কথা যখন বলি, আসলে এফএসটিপি অপারেশনের ক্ষেত্রে অনেক সুযোগ আছে যে আমরা গ্রিন টেকনোলজি ইন্টিগ্রেট করতে পারি ফর দ্য সাস্টেনেবিলিটি অফ দ্য এফএসটিপি। সেটা হতে পারে এফএসটিপি অপারেশনের ক্ষেত্রে রিমোট মনিটরিংয়ের ব্যবস্থা রাখা, বা হতে পারে যে আমরা কিভাবে সেখানে রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি, কিভাবে আমরা এফএসটিপি অপারেশনে এমন টেকনোলজি ইন্টিগ্রেট করলাম যেটা আসলে খুব কম পাওয়ার কনজাম্পশন করছে। এরকম অনেক কিছু নিয়ে আসলে আমরাও চিন্তা করে যাচ্ছি। কথার মধ্যে আরেকটা জিনিস বারবার যেটা আসছিল সেটা হচ্ছে দক্ষ জনবল। এফএসটিপি অপারেশনের ক্ষেত্রে একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট প্লে করে হচ্ছে যারা অপারেট করে। তো দক্ষ জনবলের বৃদ্ধির জন্য আমরা আসলে বিভিন্ন সংস্থাগুলোর ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি, কিন্তু তারপরে আসলে তাদের একটা ইনসেন্টিভ হয়তো দরকার হয়, যে তাদেরকে কীভাবে ইনসেন্টিভাইজ করে এটাতে এই কাজের সাথে আরও যুক্ত রাখা। আরও একটা জিনিস আমরা যেটা চিন্তা করি, ওয়াট্রেডে যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি এবং আমার কাজের পরিপ্রেক্ষিতে আমার আসলে ইউথদেরকে নিয়ে কাজ করার বেশ সুযোগ হয়েছে। তো এটা খুব আনগ্ল্যামারাস বা নন গ্ল্যামারাস একটা সেক্টর, যে আমি স্লাজ নিয়ে কাজ করছি, সারাক্ষণ আমি পয়ঃবর্জ্য স্লাজ এগুলো নিয়ে কথা বলছি। এরকম নন গ্ল্যামারাস একটা সেক্টরে যারা নতুন জেনারেশন, কারণ আমাদের দেশে যদি আপনি পপুলেশনে ব্রেকডাউনে চিন্তা করেন, অনেক বড় একটা অংশ হচ্ছে ইউথ, এবং তার মধ্যে অনেক অংশ আছে যারা আসলে নট এমপ্লয়েড। তো তাদেরকে যদি আমি এই সেক্টরে নিয়ে আসতে চাই বা এই সেক্টরে কাজ করার জন্য অনুপ্রেরণা দিতে চাই, তাহলে তাদেরকে আমরা কেন বলবো এখানে আসতে, এবং এখানে আসলে আসলে তাদের জন্য কীরকম সম্ভাবনা আছে, আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলেন। যদি প্রোগ্রাম পার্সপেক্টিভে বলি, যে আমরা যখন এই প্রজেক্টগুলো আসলে বাস্তবায়ন করছিলাম ফিল্ড পর্যায়ে, তখন আমাদের কিছু প্রোগ্রাম ছিল সোশ্যাল মোবিলাইজেশন এবং বিহেভিয়ার চেঞ্জ ক্যাম্পেইন। এর আওতায় আমরা ফরিদপুরে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের মাধ্যমে আসলে ইয়াং জেনারেশনকে ইনভলভ করার চেষ্টা করেছি। তাদেরকে আমরা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি, তাদেরকে আমরা এই ফেকাল স্লাজ ম্যানেজমেন্টটা কেন দরকার বোঝানোর চেষ্টা করেছি, এবং তাদেরকে ক্লাস নেওয়ার মতো করে ক্লাস নেওয়া হয়েছে, এবং পরবর্তীতে তারা আমাদের আসলে কাইন্ড অফ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে। এবং এর সাথে পাশাপাশি আমরা লো ইনকাম কমিউনিটিতে বা স্লাম বলতে পারি, এখানে যারা ইয়াং স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটিতে পড়ে যারা আছে, তাদেরকেও আমরা এই বিষয়ে দক্ষ করার চেষ্টা করেছি, এবং তারাই আসলে ওই তাদের যে কমিউনিটিটা আছে সেইটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এবং ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা কীভাবে ইনভলভ হবে সেই ব্যাপারেও তাদেরকে বলা হয়েছে। কারণ কিছু কমিউনিকেশন আছে যেটা আসলে ইয়াং যারা তাদের থেকে অ্যাকসেপ্টেন্সটা বেশি আসে। আমরাও যেসব মিউনিসিপ্যালিটিতে আমরা এফএসটিপি নিয়ে কাজ করছি, আমরাও ওখানে দেখেছি যে যখন ইয়াংরা গিয়ে কথাটা বলে, সেটার অ্যাকসেপ্টেন্সটা বা সেটার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, এবং ছোট ছোট পরিবর্তন তাদের কথার মাধ্যমে আসলে আসে। হয়তো আমরা এটাও দেখেছি একটা মিউনিসিপ্যালিটিতে ইউথ অ্যাডভোকেসির কারণে একটা বাড়িতে একটা সেপটিক ট্যাঙ্ক, তার বাড়িতে সেপটিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছে, আগে ছিল না, সেটা পরবর্তীতে তৈরি হয়েছে। তো এরকম ছোট ছোট পদক্ষেপ দিয়ে আসলে তাদেরকে ইনভলভ করা আমরা
শুরু করতে পারি, যেটা পরবর্তীতে গিয়ে হয়তো তারা বিগার একটা ইম্প্যাক্ট রাখতে পারবে এই সেক্টরে। এবার যদি আমি বলি, এতক্ষণ আমরা ইউথ নিয়ে কথা বললাম বা একটু টেকনোলজি ড্রিভেন কথা বললাম, আমরা যদি এখন আসি একটু মানুষের কথায়, যে যারা কমিউনিটির মানুষজন আছে তাদেরকে ইনভলভ করা, একই সাথে মিউনিসিপ্যালিটিকে ইনভলভ করা এবং প্রাইভেট অপারেটর, এদের সবার একটা সমন্বিত প্রচেষ্টার দরকার আছে। এদের সবাইকে একত্রিত করলে কিভাবে আমাদের বাংলাদেশের ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট আরও বেটার হতে পারে? আপনি যে স্টেক হোল্ডারদের কথাগুলো বললেন, সেখানে মিউনিসিপ্যালিটি বা কমিউনিটি পিপল এবং আরও যারা এর সাথে ইনভলভ আছে, প্রাইভেট অপারেটর আছে, এদের মধ্যে আসলে প্রপার কোঅর্ডিনেশনটা দরকার। অর্থাৎ প্রত্যেকের রোলস এবং রেসপন্সিবিলিটি যেটা আছে, যার যার জায়গা থেকে সেটাকে দায়িত্ব পালন করা। এই কোঅর্ডিনেশনটা যদি থাকে, বিশেষ করে পৌরসভা লেভেলে বলবো যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছি, এখান থেকে কিন্তু এই সার্ভিসটা মূলত পৌরসভারই দেওয়ার কথা, কিন্তু সে হায়ার করছে প্রাইভেট অপারেটরকে। সো এইটার মাধ্যমে আসলে তার উপরে যে কাজের প্রেশার, সেটাকে কিছুটা রিলিজ করা, দায়িত্ব ভাগ করে দেয়া। তো এইটার মাধ্যমে আবার প্রাইভেট অপারেটরের দায়িত্ব হচ্ছে সার্ভিসটা দেওয়া এবং এখান থেকে তাদের বেনিফিটটা বের করে আনা। তো বোথ এন্ডে আসলে উইন উইন সিচুয়েশন। এবং কমিউনিটি পিপল কি আশা করবে, তারা সার্ভিসটা ভালো পাওয়ার আশা করবে এবং কম রেটে পাওয়ার আশা করবে। তো এই সবগুলো মিলে যখন একত্রে আসলে বন্ডিংটা ভালো হবে, তখন এফএসএম এর যে মূল যে টার্গেট, সেই জায়গাতে আসলে রিচ করা সম্ভব। আমরা আসলে তখন বলতে পারবো যে আমরা যে এফএসএম ভ্যালু চেইন নিয়ে কাজ করি, স্টার্টিং ফ্রম কালেকশন টু রিইউজ, আমরা পুরো ভ্যালু চেইনটাকে আরও স্ট্রেনদেন করতে পারবো যদি প্রতিটা কি অ্যাক্টর ঠিক মতন কাজ করে। এফএসএম নেটওয়ার্কের সাথে প্র্যাকটিক্যাল অ্যাকশন, ওয়াটারএইড, এসএম সহ অনেক অর্গানাইজেশন বা সংস্থা অনেক দিন ধরে যুক্ত আছে, কাজ করছে এবং চেষ্টা করছে যে কিভাবে এই কথাগুলোকে চলমান রাখা যায় এবং আরও আমাদের যে টার্গেটগুলো এফএসএম নিয়ে সামনে অগ্রসর হওয়ার, সেগুলো অ্যাচিভ করা যায়। তো এই যাত্রায় আপনি যদি আমাদেরকে একটু ইনস্টিটিউশনাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর এফএসএম, এটা নিয়ে যদি একটু বলেন, যেটা কোন দিকে আমাদেরকে লিড করছে বা এটার কারণে আমাদের কি সুবিধা হচ্ছে। ইনস্টিটিউশনাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটার কথা বললেন, সেটা আসলে অ্যাপ্রুভ হয় 2017 সালে। তো এটা মূলত এফএসএম সেক্টরে একটা গাইডলাইন হিসাবে আসলে কাজ করছে এবং পরবর্তীতে এটা বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক এবং ডোনার এজেন্সি প্লাস গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয়ে এটার একটা প্রয়োজনীয়তা দেখা দেয় যে এটার একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান করতে হবে, যেটা 2018 সালে একটা কমিটি গঠনের মাধ্যমে 2020 সাল নাগাদ এটার একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হয়। এখানে প্রত্যেকটা যে স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডারের রোলস এবং রেসপন্সিবিলিটি কী হবে, সেখানে কিন্তু স্পেসিফিক বলা আছে। অর্থাৎ এফএসএম সেক্টরকে ইমপ্রুভ করতে গেলে, সেফলি ম্যানেজ স্যানিটেশন নিশ্চিত করতে গেলে, এসডিজি 6.2 অ্যাচিভ করতে গেলে এবং 2030 সালের মধ্যে যে টার্গেটটা আসলে সেট করা আছে, সেই জায়গায় পৌঁছাতে গেলে এটা একটা গাইডলাইন বা এটা একটা বাইবেল হিসাবে আসলে কাজ করছে। তো সেটাকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের সিটিগুলো আসলে ক্লিন, গ্রিন এবং লিভেবল সিটি হিসাবে আসলে দেখতে পারবো আমরা সামনে। আমরা আসলে কমিউনিটি নিয়ে আলোচনা, ইউথ নিয়ে আলোচনা, টেকনোলজি নিয়েও আলোচনা করে ফেলেছি এবং আমরা কিছুটা পলিসি লেভেলে কি হচ্ছে বা কোন দিকে আগানো যায় সেটাও আলোচনা করলাম। এমনিতে যদি আপনাকে আপনার এতদিনের ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন যে সামনের দিকে এগিয়ে যেতে আমাদের আসলে মূল অ্যাকশন পয়েন্ট বা আমাদের কি করা উচিত, যেটা আমাদেরকে আসলে খুব তাড়াতাড়ি সফলতা এনে দিতে পারবে বা আমরা কিছু দ্রুত গতিতে আগাতে পারবো। ওকে, প্রথমে আমার কাছে মনে হয় পৌরসভার বা সিটি কর্পোরেশন বা শহর কেন্দ্রিক যে সকল গভর্নমেন্ট ইনস্টিটিউশন আসলে কাজ করছে, তাদের আসলে ওনারশিপটা ফিল করা। মানে আমি সিটিজেনকে তাদের সার্ভিস দিয়ে স্যাটিসফাই রাখবো, সেবা নিশ্চিত করব। তো এই সেবা খাতগুলোর ক্ষেত্রে যে যে সাপোর্টগুলো দরকার, সেই সাপোর্টগুলো নিশ্চিত করতে পারবে আসলে লোকাল গভর্নমেন্ট। সো সেই জায়গা থেকে যদি তারা নিজেদের এই ওনারশিপটা আনতে পারে, আমি বলছি না যে এখনই আসলে নাই, কিন্তু এইটা আরও বেগবান হতে হবে। এবং পাশাপাশি আরেকটা পয়েন্ট আসলে গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে টেকনোলজির। আমরা প্রথমে যদি চিন্তা করেন, মানুষ বালতি দিয়ে, দড়ি দিয়ে আসলে ফেকাল স্লাজ কালেকশন করতো এবং এটা নিয়ে যে গর্ত করে অথবা ড্রেনে ডাম্প করে দিত। কিন্তু বর্তমানে কিন্তু এইটা কোনো ফেকাল স্লাজের সংস্পর্শ ছাড়াই কিন্তু
বিভিন্ন টেকনোলজির মাধ্যমে এটা কালেকশন হচ্ছে এবং ট্রিটেড হচ্ছে। তার মানে এই না যে আসলে আমরা টেকনোলজির শিখরে পৌঁছে গেছি। এটা আসলে অনবরত রিসার্চ এবং এটা ডেভেলপমেন্টের মধ্যে থাকতে হবে। ইন ফিউচারে আমাদের যদি আরও ডেভেলপ কান্ট্রির কথা চিন্তা করতে পারি, সেই জায়গায় পৌঁছাইতে গেলে এই কাজগুলো কন্টিনিউ রাখতে হবে এবং এই প্রযুক্তিগুলোকে আরও আধুনিকায়নের জন্য আমাদের কাজ করতে হবে। ঠিক বলেছেন। এফএসটিপির অপারেশনের যে চ্যালেঞ্জগুলো, এগুলো আসলে শুধুমাত্র এফএসটিপি কেন্দ্রিক না, এটার চারিদিকে আসলে আরও অনেকগুলো কি অ্যাক্টার্স আছে যেগুলো কাজ করে, সেটা লোকাল গভর্নমেন্ট হোক, সেটা কমিউনিটির মানুষ হোক, সেটা হোক সেখানকার প্রাইভেট অপারেটর বা প্রাইভেট সেক্টর, সব কিছুর একটা কোঅর্ডিনেটেড এফোর্ট আসলে দরকার। এই কোঅর্ডিনেশনটাই যখন হবে তখনই আমরা আসলে ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের যে অপারেশনাল চ্যালেঞ্জ, সেখান থেকে বের হয়ে আসতে পারবো এবং আলটিমেটলি আমরা সেফলি ম্যানেজ স্যানিটেশন অ্যাচিভ করার যেই দিকে আগাচ্ছি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 6-এর লক্ষ্যমাত্রা অর্জনের দিকে আগাচ্ছি, সেদিকে আমরা যেতে পারবো। এবং এখানে অনেক বড় একটা রোল হয়তো প্লে করবে কীভাবে আমরা টেকনোলজিক্যাল ইনোভেশনের মাধ্যমে আগাতে পারি, কীভাবে আমরা কমিউনিটিকে ইনভলভ করতে পারি, কীভাবে আমরা ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি এনশিওর করতে পারি, যেগুলো বলবে আমাদেরকে যে বাংলাদেশে আমরা এফএসএম নিয়ে কাজ করতে পেরেছি এবং এটার ফুল পোটেনশিয়ালকে আমরা আসলে এক্সপ্লোর করতে পেরেছি। তো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে আজকে দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।